সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো সুপ্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশের যে রিভিশন লেসন রয়েছে সেই রিভিশন লেসনের সলিউশন নিয়ে আজকের ভিডিওটি। তো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের রিভিশন লেসনে যে অ্যাক্টিভিটি 10 রয়েছে সেই 1 থেকে 10 অবধি আলোচনা করব। একেবারে ভিডিওর শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো তোমাদের অ্যাক্টিভিটি 1-এ সরাসরি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি বা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো আজকে অ্যাক্টিভিটি 1-এ যে প্রশ্নগুলো রয়েছে সেটা সবার প্রথমে দেখে নিচ্ছি। তো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছিল? আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে কতগুলো সেন্টেন্স রয়েছে যেখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ রয়েছে, তোমাকে ওই সেন্টেন্সগুলো থেকে পার্টিসিপল অ্যাডজেক্টিভের নিচে দাগ দিতে হবে। ওকে, তো প্রথম প্রশ্নটা ছিল, দেখো, দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল। তাহলে এখানে কোনটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ? পেন্টেডটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভ সবসময় লক্ষ্য করবে যে নাউনের আগে সেটা বসবে। ওকে, তারপরে 2 নম্বর প্রশ্ন, এ বার্কিং ডগ সেলডম বাইটস। ওকে, তাহলে এখানে কোনটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ? তোমার বার্কিং। ওকে, ডগটা নাউন, তার আগে বসছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বার্কিং। ওকে, এবং সেই সঙ্গে আরেকটা সংকেত কি, যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনো শেষে আইএনজি যোগ থাকে অনেক ক্ষেত্রে, যেমন বার্কিং। ওকে, তারপরে কি, সিয়ের দাগের প্রশ্ন, দে সাবমিটেড এ রিটেন আনসার। তাহলে এখানে কোনটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ? রিটেন। এটা সবসময় দেখো নাউনের আগে আছে, আনসার নাউন, তার আগে রিটেন। ওকে, তারপরে কি বলেছে? দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং ইন দ্য মাড। তাহলে এখানে ট্যাটার্ডটা কি? ট্যাটার্ড হচ্ছে ছেঁড়া, তাহলে এটা হচ্ছে তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ। শার্ট নাউন, তার আগে রয়েছে। ওকে, তারপর কি, দ্য ক্র্যাকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওয়েকেন্ড দ্য বেবি। তাহলে ক্র্যাকিং সাউন্ড, এটা যখন সাউন্ড নাউন, তার আগে আছে ক্র্যাকিং, এই শব্দটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং আইএনজি যোগ আছে। ওকে, তো এগুলো ছিল পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনগুলো, সেগুলো আন্ডারলাইন করতে বলা ছিল। এবার সরাসরি চলে যাব অ্যাক্টিভিটি 2, যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যে 15 নম্বরের ফার্স্ট সামেটিভ এক্সাম হয় সেখানে খুব ইম্পর্টেন্ট এই আর্টিকেল প্রিপোজিশনটা, খুব ইম্পর্টেন্ট। কিন্তু কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস আর প্রেপোজিশনস। ওকে, তাহলে কি বলেছে? সবার আগে দেখো, ওয়ান্স ড্যাশ পুয়ার ওয়েভার। তাহলে এখানে হবে ওয়ান্স এ পুয়ার ওয়েভার লিভড ড্যাশ এ ভিলেজ ইন এ ভিলেজ। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ ড্যাশ আর্টিস্ট অ্যান আর্টিস্ট। হিজ বিউটিফুল ডিজাইন অন ক্লোথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড। দ্য ওয়েভার আর্নড হিজ লাইভলিহুড বাই ওয়ার্কিং হার্ড অল ডে। দেখো নিচে উত্তরগুলো করে দেওয়া আছে। তাহলে প্রথমেরটা কী হবে? ওয়ান্স এ হবে। দ্বিতীয়টা কী হবে? ইন হবে। তারপরেরটা কী হবে? অ্যাজ অ্যান আর্টিস্ট। তারপরে কী হবে? হিজ বিউটিফুল ডিজাইন অন ক্লোথ। ওকে, অন হবে। তারপরেরটা কী হবে? দ্য ওয়েভার আর্ন দ্য লাইভলিহুড বাই ওয়ার্কিং হার্ড অল ডে। ওকে, এবারে সরাসরি চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। তো অ্যাক্টিভিটি 3-তে বলা আছে কি, দেখো, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন ইচ সেট। অর্থাৎ প্রত্যেকটা সেটে দেখো 3টা করে ওয়ার্ড রয়েছে, যেটা অ্যাডভার্ব সেটা তোমাকে লিখতে হবে বা তার উপরে টিক চিহ্ন দিতে হবে। পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। তাহলে টল আছে, সুইটলি আছে, চাইল্ড আছে, রান আছে, 4টা ওয়ার্ড আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ কোনটা অ্যাডভার্ব। তো তোমাকে একটা সহজ ট্রিক্স বলে দিই, যে যদি কোনো ওয়ার্ডের শেষে তুমি এলওয়াই যুক্ত আছে দেখতে পাও, তাহলে সেক্ষেত্রে সেই ওয়ার্ডটি 95% ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্ব হবে। তাহলে টল, সুইটলি, চাইল্ড, রান, এখানে অ্যাডভার্ব হচ্ছে সুইটলি। ওকে, তারপরে যেটা রয়েছে দেখো সেটটা, ওয়েট, ওয়াক, স্লোলি, আর কি রয়েছে? ফুল। তাহলে এক্ষেত্রে কোনটা অ্যাডভার্ব? অবশ্যই স্লোলি, কারণ এলওয়াই যুক্ত আছে, তুমি দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে হ্যাপি, ফ্রেন্ডশিপ, তারপর ওয়াইজ, তারপর কোয়াইটলি। তাহলে তুমি অবশ্যই দেখতে পাচ্ছ যে কোয়াইটলি এলওয়াই যোগ আছে, এটাই হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তারপরে দেখো টুমোরো, ইভিনিং, কেয়ারফুল, লুক, এক্ষেত্রে কিন্তু কোনো এলওয়াই যুক্ত ওয়ার্ড নেই। তাহলে এক্ষেত্রে দেখো ইভিনিং সন্ধ্যা, এটা নাউন, কেয়ারফুল এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর লুকটা কি? ভার্ব। তাহলে কোনটা পড়ে দিচ্ছে? টুমোরো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তারপরে লক্ষ্য করো, মেক হেয়ার ইনসিডেন্ট কুইক। তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব? হেয়ারটা অ্যাডভার্ব, কারণ মেক মানে তৈরি করা, এটা হচ্ছে ভার্ব। আর ইনসিডেন্ট মানে ঘটনা, নাউন। আর কুইক মানে তাড়াতাড়ি করা, তাহলে এটা এখানে ভার্ব হিসেবে সেন্সে ব্যবহার করা হচ্ছে। তাহলে হেয়ারটা কি? হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, চলে যাবো অ্যাক্টিভিটি 3-এর বিতে। তো এখানে কি বলেছে? ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন ইন দ্য চার্ট গিভেন বিলো। অর্থাৎ তোমাদের বইয়ে দেখো একটা চার্ট দেওয়া আছে, সেখানে বলা রয়েছে কি, চার্টে এরকম 4টা ঘর দেওয়া আছে, বলা আছে ম্যানার, টাইম, প্লেস আর ফ্রিকোয়েন্সি বলা আছে। এবং তোমাকে তার আগে 4টা দেখো সেন্টেন্স দিয়েছে।
ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, আর্লি নিচে দাগ আছে, এটা একটা অ্যাডভার্ব। হি অফেন কামস টু আওয়ার হাউস, অফেন এটা অ্যাডভার্ব। দ্য নাইটেঙ্গেল সিং সুইটলি, সুইটলি এটা অ্যাডভার্ব। মাই পেট ডগ ফলোজ মি এভরিওয়্যার, এভরিওয়্যারটা অ্যাডভার্ব। কিন্তু তোমাকে প্রশ্নই কী করতে বলেছি যে ফাংশন অফ অ্যাডভার্ব কোনটা কোন ঘরে বসবে। তাহলে প্রথমে কী ছিল দেখো ম্যানার, এই ম্যানারের জায়গায় কোন অ্যাডভার্বটা বসবে, সুইটলি। ওকে, সুইটলি এটা একটা ম্যানার বা আদব কায়দা বোঝাচ্ছে। তারপর টাইম, টাইমের জায়গায় কোনটা বসবে, আর্লি, আর্লি মানে খুব তাড়াতাড়ি, তাহলে সময়কে নির্দেশ করছে, তাহলে আর্লিটা টাইমের ঘরে বসবে। ওকে, তারপরে কি রয়েছে দেখো প্লেস, প্লেস মানে কি এভরিওয়্যার মানে সর্বত্র বা সব জায়গা, তাহলে প্লেসের ক্ষেত্রে কি বসবে, এভরিওয়্যার। ওকে, এবং তারপরে কি রয়েছে দেখো ফ্রিকোয়েন্সির ঘর যেটা পড়ে রয়েছে, তাহলে ফ্রিকোয়েন্সির ঘরে কি পড়বে, ফ্রিকোয়েন্সির ঘরে তোমার বসবে অফেন, অফেনটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ঘরে বসে যাবে, তাহলে ফ্রিকোয়েন্সির ঘরে কী হবে, অফেন। ওকে, এরপর চলে যাব সরাসরি অ্যাক্টিভিটি 4-এ। তো এখানে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম অফ দ্য ভার্বস গিভেন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এখানে দেখো ব্র্যাকেটসের মধ্যে ভার্বের সঠিক ফর্ম বসানো রয়েছে, যেটা এই ড্যাশে হবে সেটা তোমাকে বসাতে হবে। প্রশ্ন ছিল আই ড্যাশ এ বুক নাও, তাহলে অপশানে ছিল রিড, অ্যাম রিডিং, ওয়াজ রিডিং। তাহলে দেখো নাও শব্দটা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কিন্তু 95% চান্স। নাও যদি তুমি দেখতে পাও তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার চান্স 95%। তাহলে এক্ষেত্রে উত্তর হবে আই এম রিডিং এ বুক নাও। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দ্বিতীয়টা দেখো তিন ড্যাশ রিটার্ন ড্যাশ হোম জাস্ট নাও, তাহলে এখানে দেখো জাস্ট নাও, এক্ষুনি বলছিলাম নাও শব্দটা উল্লেখ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কিন্তু জাস্ট নাও শব্দটা উল্লেখ থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। তখন কী হবে, মানে নাওয়ের আগে জাস্ট থাকলে, জাস্ট নাও থাকলে তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সাধারণত। তাহলে দেখো তিন, তাহলে এখানে কী হবে, ইজ রিটার্নিং হবে না। যদি জাস্ট কথাটা না থাকতো, যদি নাও থাকতো সেক্ষেত্রে ইজ রিটার্নিং হওয়াটার সম্ভাবনা থাকতো, তাহলে ওয়াজ রিটার্নিংও হবে না। তাহলে এক্ষেত্রে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ রিটার্নড, তাহলে তিন হ্যাজ রিটার্ন হোম জাস্ট নাও। ওকে, তারপরে চলে যাব হোয়েন উই রিচ দ্য হল দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড। এখানে হ্যাড স্টার্টেড কেন হবে, কারণ এই ঘটনাটাকে পিছনে করা আছে। তোমার যদি প্রথমে এটা থাকতো দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড হোয়েন উই রিচ দ্য হল, তাহলে একটা পাস্ট পারফেক্ট টেন্স আর একটা কী হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অতীতের যদি দুটি ঘটনা একসঙ্গে ঘটে, যেটা প্রথমে ঘটে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরের ঘটনাটার ক্ষেত্রে কী হয়, পরের ঘটনাটার ক্ষেত্রে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ওকে, তারপরে কি বলেছে, দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস হোয়াইল ইট ড্যাশ হবে, তাহলে ইট ইজ মুভিং হবে না, হ্যাড মুভড হবে না, ওয়াজ মুভিং, তাহলে এক্ষেত্রে কী হবে, ওয়াজ মুভিং। ওকে, এটাও কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে। তারপরে কি যা শতাব্দী এক্সপ্রেস হ্যাড লেফট, এটা ওরকম টাইপের রয়েছে যে অতীতে দুটো ঘটনা একসঙ্গে ঘটলে যেটা প্রথমে ঘটে সেটার পাস্ট পারফেক্ট টেন্স হয় আর পরেরটার পাস্ট ইনডিফিনাইট হয়। তাহলে দ্য শতাব্দী এক্সপ্রেস হ্যাড লেফট পুরী অ্যাট দ্য শিডিউল টাইম, ইয়ার ডিড ফেল টু রিচ হাওড়া অন টাইম। ওকে, তাহলে এক্ষেত্রে হ্যাড লেফট হবে। ওকে, চলে যাব সরাসরি অ্যাক্টিভিটি 5A-তে। রাইট দ্য পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে কতগুলো ডিগ্রির ফর্ম দেওয়া আছে, কোনোটার কম্পারেটিভের ফর্ম দেওয়া আছে, তো কোনোটার সুপারলেটিভের ফর্ম দেওয়া আছে, তো কোনোটার পজিটিভের ফর্ম দেওয়া আছে। তোমাকে তিনটা ফর্মই লিখতে হবে। তাহলে প্রথমে যে ওয়ার্ডটা ছিল লার্জার, সেখানে হবে লার্জ, এটা পজিটিভ ফর্ম, লার্জার কম্পারেটিভ ফর্ম, আর লার্জেস্টটা কি সুপারলেটিভ ফর্ম। তারপর বিউটিফুলের ক্ষেত্রে কি, বিউটিফুলটা পজিটিভ ফর্ম, মোর বিউটিফুলটা কম্পারেটিভ ফর্ম, আর মোস্ট বিউটিফুলটা সুপারলেটিভ ফর্ম। তারপর গুডের ক্ষেত্রে কী হবে, মানে বেস্টের ক্ষেত্রে কী হবে, গুডটা পজিটিভ ফর্ম, বেটারটা কম্পারেটিভ ফর্ম, আর বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ওকে, চলে যাবো অ্যাক্টিভিটি 5B-তে। তো এখানে কি বলছে, অল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন, এটা ফিল হবে, অল ইন দ্য নয়, এটা ফিল হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি। ওকে, তো এখানে লক্ষ্য করো, দেখো কি বলেছে, নো আদার মাউন্টেন পিক ইচ সো, তারপর হাই ছিল ব্যাকেটের মধ্যে অ্যাজ এভারেস্ট, তাহলে এই ক্ষেত্রে হাই বসে যাবে। কেন, তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক বলে যাই, যে যদি তুমি দেখো যে কোনো অংশে সো ড্যাশ অ্যাজ আছে বা অ্যাজ আছে, সেক্ষেত্রে পজিটিভ ডিগ্রির ফর্ম বসবে। মানে কি, সো অ্যাজ বা অ্যাজ থাকলে কী হয়, পজিটিভ ডিগ্রির ফর্ম বসে। তাহলে এখানে সো ড্যাশ অ্যাজ আছে বা এখানে অ্যাজ ড্যাশ অ্যাজ থাকলেও কী হতো, পজিটিভ ডিগ্রির ফর্মটা বসে যেত। তাহলে হাইটাই পজিটিভ ডিগ্রির ফর্ম। চলে যাব পরের প্রশ্ন, এটা পজিটিভ ডিগ্রির ফর্ম হলো। এরপরে দেখো পরের যেটা রয়েছে, যে দার্জিলিং ইজ ড্যাশ দেন লাভা, ঠিক আছে, এটা কী হবে, তাহলে এখানে তোমাকে দেখতে হবে যে এটা লাদাখ হবে, এটা লাদাখ হওয়ার কথা, ঠিক আছে। তাহলে এখানে যাই থাকুক তোমার লাভা বা লাদাখ, ওটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। তাহলে এখানে উত্তর কী হবে, এখানে উত্তর কিন্তু কুলার হবে। কেন কুলার হবে, কারণ তার
কারণ একটাই রয়েছে এখানে, যে যদি কোনো সেন্টেন্সে তুমি দেন দেখো, দেন বা দেন এনি আদার বা দেন মোস্ট আদার, দেন এনি আদার দেন মোস্ট আদার, তার আগে যদি ড্যাশ থাকে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রির ফর্ম বসবে। এরপরে দেখো রশ্মি ইজ দ্য টলেস্ট, এক্ষেত্রে টলেস্ট হবে, কারণ যদি তুমি দেখো দি রয়েছে তারপরে ডিগ্রির ফর্ম বসাতে বলে তাহলে সেক্ষেত্রে সুপারলেটিভ ফর্ম বসবে। তাহলে রশ্মি ইজ দ্য দি বা ওয়ান অফ দি যদি দেখো, তাহলে দি রয়েছে তাহলে টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এখানে টলেস্ট বসবে। আর ভেরি ফিউ দিয়ে যদি শুরু দেখো তার মানে সেটা পজিটিভ ডিগ্রির ফর্ম বসবে, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর, আবার সেই সঙ্গে অ্যাজ পাচ্ছ, অ্যাজ ড্যাশ অ্যাজ, তাহলে বিগ হবে এখানে, অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। ওকে, তাহলে এখানে বিগ বসবে, অর্থাৎ তোমার পজিটিভ ডিগ্রির ফর্ম বসবে। তারপরে কি দ্য রাজধানী এক্সপ্রেস রানস, তাহলে এখানে দেখো দেন আছে, দেন দেখলেই কী বসাবে, কম্পারেটিভের ফর্ম বসাবে। তাহলে ফার্স্টের কম্পারেটিভ ফর্ম ফার্স্টার, তাহলে ফার্স্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস, তাহলে এখানে ফার্স্টার হয়ে গেল। ওকে, এটা কিন্তু পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা ডিগ্রি দিতে পারি, অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখে যাবে। এরপর অ্যাক্টিভিটি 6-এ চলে যাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, মডেল অক্সিলারি বা মডেল ভার্ব দিয়ে পূরণ করতে হবে। তো কি বলেছে প্রথম প্রশ্নটা, উই ড্যাশ হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, তাহলে এখানে উত্তর হবে উই শুড। নিচে মডেল অক্সিলারি অপশানগুলো দেওয়া আছে, তাহলে দেখো শুড আছে, উই শুড। এখানে কেন শুড বসলো, কারণ শুড শব্দটা উচিত অর্থে ব্যবহার করা হয়, তাহলে এখানে উচিত অর্থটা রয়েছে যে উই শুড হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, আমাদের দরিদ্র এবং প্রয়োজনীয় লোকেদের সাহায্য করা উচিত। তারপরে দেখো ড্যাশ গড ব্লেস ইউ, তো এরকম ধরনের সেন্টেন্স যদি দেখতে পাও সেক্ষেত্রে আগে বসে দিবে মে। কি বলছে, মে গড ব্লেস ইউ বা মে ইউ লিভ লং, এই ধরনের সেন্টেন্স, যে ড্যাশ ইউ লিভ লং, ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স হলে সেখানে মে বসে, তাহলে মে গড ব্লেস ইউ, মে বসবে। ওকে, তারপরে ইউ ড্যাশ হারি আপ আর ইউ উইল বি লেট, তাহলে এখানে মাস্ট হবে, নিশ্চয়তা বোঝাচ্ছে, ইউ মাস্ট হারি আপ, তোমাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, আর ইউ উইল বি লেট, নাহলে তোমার দেরি হয়ে যাবে। তারপরে কি হচ্ছে, ড্যাশ দেয়ার বি লাইভ অন মার্স, ক্যান দেয়ার বি লাইভ অন মার্স, অর্থাৎ মঙ্গল গ্রহে কি প্রাণীর অস্তিত্ব থাকতে পারি। তারপরে কি দেখো, আই উইল বি 13 নেক্সট মান্থ, অর্থাৎ আয়ের পরে সাধারণত আমরা জানি যে স্যাল বসে, এক্ষেত্রে উইল কেন বসলো, নিশ্চয়তা বোঝাচ্ছে যে আই উইল বি 13 নেক্সট মান্থ, আমি অবশ্যই হয়ে যাব 13 পরবর্তী মাসটাতে, এক্সকিউজ মি, ক্ষমা করবেন। চলো পরের প্রশ্ন যেটা কি রয়েছে, তাহলে এখানে মডেল অক্সিলারিটা হয়ে গেল, যেখানে মে উইল শুড ক্যান মাস্ট এগুলো ছিল। চলে যাবো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কী বলা হয়েছে দেখো, দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস আর হোমোফোনস, হোমোফোনস মানে কি, তাদের উচ্চারণটা একই, ঠিক আছে, তাদের উচ্চারণটা একই কিন্তু অর্থ আলাদা। চুজ দ্য কারেক্ট অপশান অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কারেক্ট অপশান চুজ করতে হবে এবং বসাতে হবে। দেখো দুটা ওয়ার্ড দেয়ার দুটারই উচ্চারণ একই, দেয়ার একটা দেয়ার মানে হচ্ছে সেখানে, আরেকটা দেয়ার THEIR, দ্বিতীয়টার মানে হচ্ছে তাদের। তাহলে এখানে প্রথমটায় ড্যাশ আর টু কোকোনাট ট্রি, তাহলে দেয়ার আর, এখানে কিন্তু দেয়ার আর বসবে, মানে সেখানে THERE, দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন, মানে তাদের, এখানে তাদের দেয়ারটা বসবে THEIR। ওকে, তারপর কি লাস্ট সানডে আই মেট, এখানে মেট দুটো রয়েছে, মেট আচ্ছা, তাহলে মেট মানে সাক্ষাৎ করা, তাহলে আই মেট মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, MET মেট মানে সাক্ষাৎ করা, প্রথমটায় মেট বসলো। সি ইজ মাই ক্লোজ মেট মানে কি এখানে আত্মীয়, METE মেট মানে আত্মীয়। ওকে, তারপরে দেখো দুটো ওয়ার্ড রয়েছে, ওয়ান্ডার আর ওয়ান্ডার। প্রথমের ওয়ান্ডার মানে কি, প্রথমের ওয়ান্ডার মানে হচ্ছে ঘোরাঘুরি করা, ঠিক আছে, আর দ্বিতীয় যে ওয়ান্ডারটা রয়েছে WONDER, এটার মানে হচ্ছে বিস্ময় বা আশ্চর্য। তাহলে আই ওয়ান্ডার, আমি আশ্চর্য হচ্ছি, প্রথমে বসবে ওয়ান্ডার, WONDER, হোয়াই ইউ অফেন ওয়ান্ডার অ্যাবাউট দ্য উড, অর্থাৎ তুমি কেন প্রায়শই এই জঙ্গলে ঘোরাঘুরি করো, তাহলে দ্বিতীয়টা হচ্ছে ওয়ান্ডার, ঘোরাঘুরি করা। তারপরে কি বলছে, মাই মাদার ইজ টু উইক টু ওয়াক। ওকে, তাহলে এইরকম সেন্টেন্স দেখতে পেলে সবসময় টু উইক টু ওয়াক এরকম ধরনের বসবে, প্রথমে টু বসবে তারপরে টু বসবে। তাহলে মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক যদি হয়, টু উইক টু ওয়াক। ওকে, দ্য লিটল মেড হ্যাজ মেড দিস বৌকোয়েট, তাহলে এখানে দেখো যে মেড মানে তৈরি করা, মেড মানে কি, মেড মানে হচ্ছে মেয়ে, তাহলে প্রথমে কী হবে, দ্য লিটল মেড, এটা মেয়ে বোঝাচ্ছে, গার্লকে বোঝাচ্ছে, তাহলে দ্য লিটল মেড হ্যাজ, তারপরে মেড দিস বইকোয়েট মানে ফুলের তোড়া এই জাতীয় কিছু হয়, ঠিক আছে। তারপর কি অ্যাক্টিভিটি 8-এ চলে যাচ্ছি সরাসরি, দেখো সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন কিউজ, তোমাকে ক্রসওয়ার্ড পাজলগুলো সমাধান করতে হবে। প্রথমে অ্যাক্রোসটা দেখো সমাধান করছি, হবি অফ কালেক্টিং পোস্টেজ স্টাম্প, অর্থাৎ পোস্টেজ স্টাম্প কালেক্ট করাকে আমরা এক কথায় বলবো ফিলেটেলি, দেখো আনসার করা হয়েছে ফিলেটেলি। ওকে, তাহলে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্টাম্প, এটার উত্তর হবে ফিলেটেলি। আর স্টাডি অফ স্টার অ্যান্ড প্ল্যানেটস তাকে আমরা বলবো অ্যাস্ট্রোনমি, অর্থাৎ যেখানে তোমার নক্ষত্র এবং প্ল্যানেট সম্পর্কে পড়া হয় তাকে বলবো অ্যাস্ট্রোনমি। এবার ডাউনটা দেখে নাও, ডাউনে কি বলেছে, 3 নম্বর প্রশ্ন, হাউস হোয়ার বুকস আর কেপ্ট অ্যান্ড রিড, এটা অবশ্যই উত্তর হবে লাইব্রেরি, 3 নম্বর প্রশ্নের উত্তর হলো লাইব্রেরি। আর এ পারসন হু মেক্স পটস তাকে আমরা কি বলবো পটার,
অর্থাৎ হয়ে গেল এটা ডাউনটা। ওকে, চলে যাবো একেবারে অ্যাক্টিভিটি 9A-তে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলমস বি, অর্থাৎ কলম এর সঙ্গে কলম বিকে মেলাতে বলেছে, সিনোনিমস রয়েছে। তাহলে আমি একবারে ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো ক্যাসেল মানে দুর্গ, সেখান থেকে হবে ফোর্ট। রাষ্টি মানে গ্রাম্য, সেখান থেকে হবে রুরাল। স্যাভেজ মানে বন্য, সেখান থেকে হবে ওয়াইল্ড। ব্লুজুম মানে ফুল, সেখান থেকে ফ্লাওয়ার। উইয়ারি মানে ক্লান্ত, সেখান থেকে টায়ার্ড। ওকে, আনসার করা আছে তোমাদের বই অনুযায়ী। এক থেকে সি হবে, 2 থেকে ই হবে, 3 থেকে এ হবে, 4 থেকে বি হবে, আর 5 থেকে ডি হবে। চলে যাবো অ্যাক্টিভিটি 9B-তে। তো এখানে কি বলছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন কলম এ অফ অ্যাক্টিভিটি 9A। অ্যাক্টিভিটি 9A যে কলম এর যে ওয়ার্ডগুলো ছিল সেখান দিয়ে বাক্য রচনা করতে বলছে। প্রথমে ছিল ক্যাসেল, তো এখানে বাক্য রচনা করলে কী হবে, দেয়ার আর মেনি ওল্ড ক্যাসেল ইন রাজস্থান, মানে কি রাজস্থানে অনেক পুরনো ক্যাসেল রয়েছে। আর রাষ্টি দিয়ে করলে কী হবে, দ্য রাষ্টিস আর ভেরি সিম্পল অ্যান্ড ইনোসেন্ট, অর্থাৎ গ্রাম্যরা খুব সাধারণ এবং ইনোসেন্ট মানে কি পবিত্র হয়ে থাকে। আর স্যাভেজ দিয়ে করলে কী হবে, মেনি স্যাভেজ ট্রাইব স্টিল লাইভ ইন আফ্রিকা, এখনও অনেক বন্য জাতি আফ্রিকাতে বাস করে। ব্লুজুম থেকে কী হবে, দ্য ট্রি আর কভার্ড উইথ ব্লুজুম ইন স্প্রিং, অর্থাৎ স্প্রিং ঋতুতে কী হয়, স্প্রিং ঋতুতে মানে বসন্ত ঋতুতে গাছগুলো ফুলে ভরে ওঠে। আর উইয়ারি মানে ক্লান্ত, আই ওয়াজ উইয়ারি আফটার দ্য লং জার্নি, অর্থাৎ এই দীর্ঘ যাত্রার পর আমি ক্লান্ত হয়ে পড়েছি। ওকে, এবার চলে যাবো অ্যাক্টিভিটি 9C। এখানে বলেছে অ্যাড প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফ্রম অপোজিট, ঠিক আছে, অর্থাৎ প্রিফিক্স কিংবা সাফিক্স যোগ করে বিপরীত ওয়ার্ড তৈরি করতে হবে। প্রথমেরটা ছিল সিকিউরড, ওখানে ইনসিকিউর হবে। তারপর ছিল পেশেন্ট, সেখান থেকে হবে ইমপেশেন্ট। তারপর ছিল হোপ, ওখান থেকে হোপলেস। তারপর ছিল অ্যাপিয়ার, সেখান থেকে হবে ডিসঅ্যাপিয়ার। তারপর ছিল বাউন্ড, বাউন্ড থেকে হবে বাউন্ডলেস। এগুলো প্রত্যেকটা কিন্তু বিপরীত ওয়ার্ড। আর তোমরা দেখতে পেলে যেখানে সাফিক্স এবং প্রিফিক্সের প্রয়োগ করে আমরা বিপরীত ওয়ার্ডগুলো তৈরি করলাম, অ্যান্টোনিমসগুলো তৈরি করলাম। ওকে, এবার চলে এসেছি একেবারে অন্তিম যে অ্যাক্টিভিটি 10, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অন দ্য ফেমাস বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে এখানে। তাহলে দেখো, প্রথমে বর্ন অন 12 সেপ্টেম্বর, হিন্টসগুলো পড়ে নাও। ফাদার, তার বাবার নাম কী ছিল, ঠিক আছে। তারপর কি বলেছে, তোমার মাদার নাম কী ছিল। তারপর সে এডুকেশান, দেখো আর্লি এডুকেশান অ্যাট বনগাঁও হাই স্কুল। তারপর ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট ফ্রম রিপন কলেজ নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা। ওয়ার্ক অ্যাজ হেডমাস্টার অ্যাট জলপাইগুড়ি জঙ্গিপাড়া হাই স্কুল অ্যান্ড লেটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন। ফেমাস নোবেল 4, পথের পাঁচালী, অপরাজিত, অরণ্যক, ঠিক আছে, এগুলো রয়েছে। ইচ্ছামতি, ঠিক আছে, চাঁদের পাহাড় এটসেট্রা। ডায়েড অন 1 নভেম্বর 1950। তো সবার আগে তোমরা কী করে নেবে, যে আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে গেলে অবশ্যই কী করতে হবে, আমাদেরকে একটা হেডিং দিয়ে দিতে হবে। কী করতে হবে, একটা হেডিং আমাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমরা কী করলাম, একটা হেডিং দিয়ে দিলাম। তো হেডিংয়ে কী লিখলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, তাহলে এবারে দেখো আলোচনা করছি। দ্য ফেমাস বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ ব্রন অন 12 সেপ্টেম্বর 1894, অর্থাৎ বিখ্যাত বাঙালি রাইটার মানে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 12 সেপ্টেম্বর 1894 সালে। হিজ ফাদার ওয়াজ মহানন্দা বন্দ্যোপাধ্যায়, তার বাবার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড হিজ মাদার ওয়াজ মৃণালিনী দেবী, তার মায়ের নাম ছিল মৃণালিনী দেবী। ওকে, হি গট হিজ আর্লি এডুকেশান অ্যাট বনগাঁও হাই স্কুল, তিনি তার প্রথম বা প্রাথমিক শিক্ষাটা বনগাঁও হাই স্কুল থেকে নিয়েছিলেন। হি কমপ্লিটেড হিজ ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট ফ্রম রিপন কলেজ, অর্থাৎ তিনি রিপন কলেজ থেকে তিনি তার ইন্টারমিডিয়েট এবং গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিলেন। হুইচ ইজ নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা, যেটি সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা নামে পরিচিত বর্তমানে। হিজ প্রফেশনাল ক্যারিয়ার স্টার্টেড অ্যাজ এ টিচার, তিনি শিক্ষক হিসেবে তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাট জঙ্গিপাড়া হাই স্কুল, জঙ্গিপাড়া হাই স্কুলে। লেটার হি টড অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন, তারপর তিনি কোথায় পড়িয়েছিলেন, হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশনে। হি রোড এ নাম্বার অফ এক্সিলেন্ট নোভেলস, তিনি অনেক চমকপ্রদ নোভেলস মানে উপন্যাস রচনা করেছেন। হিজ মোস্ট ফেমাস নোভেলস আর, তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে পথের পাঁচালী, ভেরি ইম্পর্টেন্ট, অপরাজিত, অরণ্যক, ইচ্ছেমতি, চাঁদের পাহাড়, মোস্ট ভিভিআই এটসেট্রা। দিস গ্রেট গ্লোরি অফ বেঙ্গলি, অর্থাৎ বাঙালির এই মহান গর্ব, ডাইড অন 1 নভেম্বর, যার মৃত্যু হয়েছিল 1 নভেম্বর 1950, 1950 সালে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সঙ্গে আলোচনা ক্লাস 8-এর অ্যাক্টিভিটি 1 থেকে একেবারে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে
তো রিভিশন লেসনের সলিউশন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং আপনারা যারা অভিভাবকরা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।